পরের দিন আমরা পুলিশ স্টেশনে গেলাম। অফিসার ইনচার্জকে সব বললাম। রুবিনার ব্ল্যাকমেইলের কথা বললাম। তিনি বলল, এটা একটা সিরিয়াস অপরাধ। আমরা মেয়েটাকে ধরব, কিন্তু রুবিনা আগেই পালিয়ে গেছে। পুলিশ তার রেকর্ডটা ফরেনসিক ল্যাবে পাঠাল। 1 সপ্তাহ পর রিপোর্ট এল। রিপোর্টে বলা হলো যে রেকর্ডটা ইমরানের আসল কণ্ঠ নয়। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইমরান বলল, দেখলে, আমি সত্যি বলেছিলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, আমি তোমাকে বিশ্বাস করেছি। রাফিন আর শায়মাও খুশি হয়ে গেল। পুলিশ রুবিনাকে খোঁজা শুরু করল। কিন্তু সে যেন মাটিতে মিশে গেছে। কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ বলল, সে হয়তো ঢাকায় ফিরে গেছে। আমরা ভাবলাম এবার হয়তো শান্তিতে থাকতে পারব। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের শান্তি বেশিদিন স্থায়ী হল না। 1 মাস পর হঠাৎ আমাদের বাড়িতে আগুন লাগল। রাতের বেলা আমরা ঘুমিয়েছিলাম। ধোঁয়ার গন্ধ পেয়ে ঘুম ভেঙে গেল। আমি চিৎকার করে সবাইকে ডাকলাম। আমরা তাড়াতাড়ি বাইরে বের হলাম। ফায়ার সার্ভিস এসে আগুন নেভাল। কিন্তু আমাদের ফ্ল্যাটের অনেক ক্ষতি হয়ে গেল। পুলিশ এসে তদন্ত করল। বল যে এটা একটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না। আমার সন্দেহ হল রুবিনার উপর। কিন্তু প্রমাণ ছিল না। আমরা সাময়িকভাবে একটা হোটেলে উঠলাম। আমাদের অনেক জিনিসপত্র পুড়ে গেছে। ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পেলাম, কিন্তু সব ক্ষতি পূরণ হল না। ইমরান বলল, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। আমি বললাম, আমরা কতদিন পালিয়ে বেড়াব? সে বলল, যতদিন না এই সমস্যার পূর্ণ সমাধান হয়। রাফিন বলল, আমরা কি সিলেটে ফিরে যাই? আমি বললাম, সিলেটে গেলে আবার সেই পুরনো সমস্যা। ইমরান বলল, তাহলে আমরা কুমিল্লায় চলে যাই। আমার এক বন্ধু আছে সেখানে। আমরা কুমিল্লায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কুমিল্লায় গিয়ে ইমরানের বন্ধুর বাড়িতে উঠলাম সাময়িকভাবে। তার বন্ধু করিম খুব ভালো মানুষ। সে আমাদের অনেক সাহায্য করল। ইমরানের জন্য চাকরির ব্যবস্থা করে দিল। রাফিনের ভর্তির জন্য সাহায্য করল। ধীরে ধীরে আমরা কুমিল্লায় নতুন জীবন শুরু করলাম। একটা ছোট বাড়ি ভাড়া নিলাম। শায়মার জন্য স্কুল ভর্তি করলাম। মনে হচ্ছিল এবার হয়তো শান্তিতে থাকতে পারব। কিন্তু 6 মাস পর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি একদিন বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখি একটা মেয়ে আমাকে ফলো করছে। প্রথমে চিনতে পারিনি। কাছে এসে দেখি সে রুবিনা। আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। ইমরানকে বললাম। সে বলল, এই মেয়েটা আমাদের পিছু ছাড়বে না। আমি বললাম, সে কিভাবে আমাদের খুঁজে পেল? পরের দিন রুবিনা আমাদের বাড়িতে এল। সে বলল, আপনারা যত দূরেই যান, আমি আপনাদের খুঁজে বের করব। ইমরান বলল, তুমি আমাদের হ্যারাস করছো কেন? তোমার দিদির মৃত্যুতে আমাদের কোনো দোষ নেই। রুবিনা বলল, আমি নতুন প্রমাণ পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কি প্রমাণ? সে বলল, আমি জানতে পেরেছি যে আপনার স্বামী আমার দিদির সাথে গোপনে দেখা করত। ইমরান রেগে গিয়ে বলল, এটা একেবারেই মিথ্যা। রুবিনা একটা ছবি বের করল। সেখানে ইমরান আর রিনাকে একসাথে দেখা যায়। ইমরান বলল, আমরা অন্য কোথাও চলে যাই। আমি বললাম, কোথায় যাব? আমাদের সব কিছু তো এখানে। সে বলল, আমাদের নিরাপত্তার জন্য। বাচ্চাদের কথা ভাবো। রাফিন বলল, বাবা, আমি কলেজ ছাড়তে চাই না। শায়মাও বলল, আমিও আমার স্কুল ছাড়তে চাই না। আমি বললাম, আমরা এখানেই থাকব। আমাদের কোনো দোষ নেই। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল কেউ বাড়িতে ঢুকে পড়বে। ইমরানও জেগেছিল। সে বলল, আমার জন্য তোমাদের এই অবস্থা। আমি বললাম, তুমি কোনো ভুল করনি। পরের দিন আমার মা ফোন করল। বলল, মেয়ে, আমি সব শুনেছি। তোমরা আমাদের কাছে চলে এসো। আমি বললাম, মা, আমরা পালিয়ে যাব কেন? আমরা কোনো অন্যায় করিনি। মা বলল, কিন্তু তোমাদের নিরাপত্তার কথা ভাবো। এদিকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল। করিম সাহেবও বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। একদিন তিনি এসে বলল, আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। মেয়েটির একটা সিক্রেট বয়ফ্রেন্ড ছিল। আমরা অবাক হয়ে শুনলাম। করিম সাহেব বলল, তার নাম সোহেল। সে বিবাহিত। মেয়েটি জানত না। যখন সে জানতে পারল তখন সে খুব কষ্ট পেয়েছিল। তার উপর ইমরান সাহেবের প্রত্যাখ্যান, এই দুটো মিলে সে আত্মহত্যা করেছে। ইমরান বলল, তাহলে শুধু আমার জন্য নয়? করিম সাহেব বলল, না, আপনার জন্য শুধু নয়। কিন্তু আপনিও একটা কারণ ছিলেন। তবে মূল কারণ ছিল সোহেল।
আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হলো একটু বোঝা কমে গেল। কিন্তু সমস্যা এখনও আছে। মানুষ এখনও আমাদের দোষী মনে করে। 1 মাস পর পুলিশ একটা প্রেস রিলিজ দিল। বল যে রিনা সুইসাইড করেছে। তার পেছনে একাধিক কারণ ছিল। ইমরান সাহেব সরাসরি দায়ী নয়। কিন্তু তারপরও মানুষের মন থেকে সন্দেহ যায়নি। রিনার বাবা মা আদালতে মামলা করল। বল ইমরান তাদের মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। আমাদের লয়ার নিতে হল। কোর্টে যেতে হল। কোর্টে গিয়ে দেখি রিনার বাবা মা কাঁদছে। তাদের দেখে আমার মনেও দুঃখ হল। একটা মেয়ে মারা গেছে। সেটা তো সত্য। আমি কিছুতেই খুশি হতে পারছি না। বিচারক বিভিন্ন সাক্ষী ডাকল। রিনার বন্ধুরা সাক্ষ্য দিল। তারা বলল রিনা ইমরান সাহেবের জন্য পাগল ছিল। সে বলত সে তাকে বিয়ে করবে। যখন জানল তিনি আবার বিয়ে করেছে তখন সে খুব কষ্ট পেয়েছিল। ইমরানের পক্ষে তার অফিসের সহকর্মীরা সাক্ষ্য দিল। তারা বলল ইমরান সাহেব কখনো রিনাকে উৎসাহ দেননি। সে যখন প্রপোজ করেছিল তিনি পরিষ্কার না বলে দিয়েছিলেন। 2 মাস ধরে বিচার চল। এই সময় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠল। প্রতিদিন কোর্টে যাওয়া, লয়ারের সাথে মিটিং, মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে খুব কষ্টকর সময় কাটছিল। রাফিনের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। শায়মাও স্কুলের সহপাঠীদের কটাক্ষের মুখোমুখি হচ্ছিল। আমাদের সংসারে একটা তিক্ততা এসে গেছে। অবশেষে বিচারক রায় দিল। তিনি বলল যে ইমরান সাহেব সরাসরি দায়ী নয়। রিনা নিজেই আত্মহত্যা করেছে। কিন্তু নৈতিকভাবে ইমরান সাহেবের উচিত ছিল আরও সতর্ক হওয়া। রিনার বাবা মা আপিল করার কথা বলল। কিন্তু তাদের লয়ার বলল যে জেতার সম্ভাবনা কম। তারা শেষ পর্যন্ত আপিল করল না। আমরা কোর্ট থেকে মুক্তি পেলাম। কিন্তু সমাজে আমাদের অবস্থান খারাপ হয়ে গেল। প্রতিবেশীরা আমাদের এড়িয়ে চলত। দোকানদাররা আমাদের সাথে স্বাভাবিক ব্যবহার করত না। ইমরান বলল আমরা সত্যিই অন্য কোথাও চলে যাই গিয়ে আমি এবার রাজি হলাম। বললাম হ্যাঁ, এখানে থেকে আমাদের স্বাভাবিক জীবন যাপন সম্ভব না গি। আমরা ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ইমরান চট্টগ্রামে একটা চাকরির ইন্টারভিউ দিল। চাকরি হয়ে গেল। রাফিনও চট্টগ্রাম ভার্সিটিতে ট্রান্সফার নিল। শায়মার জন্যও একটা ভালো স্কুল পেলাম। বাড়ি বিক্রি করে আমরা চট্টগ্রামে একটা ছোট ফ্ল্যাট কিনলাম। নতুন জায়গায় নতুন জীবন শুরু করলাম। এখানে কেউ আমাদের অতীত জানে না। ধীরে ধীরে আমাদের জীবন স্বাভাবিক হয়ে উঠল। রাফিন নতুন ভার্সিটিতে ভালো করছে। শায়মাও নতুন স্কুলে মানিয়ে নিয়েছে। ইমরানের নতুন অফিসে সবাই তাকে পছন্দ করে। 1 বছর পর আমরা স্থিতিশীল হয় বিউটি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ফোন করেছিলাম। ছেলে পাশ থেকে বলল আমার ওয়াইফের জন্য ব্রাইডাল প্যাকেজ চাই। আগামীকাল আত্মীয়ের বিয়েতে যাব। পার্লারে ফোন করলাম ফেসিয়ালের জন্য। ছেলে পাশে বসে ফোনের কথা শুনছিল। পার্লারের মেয়ে জিজ্ঞেস করল ম্যাডাম কি কি সার্ভিস নিবেন? আমি বলতে যাচ্ছিলাম সিম্পল ফেসিয়াল। ছেলে পাশ থেকে ইশারা করে বলল ব্রাইডাল প্যাকেজ গু। আমি চমকে তাকালাম। পার্লারের মেয়ে বলল ও বিয়ে আছে নাকি? আজ সকালে যখন বিউটি পার্লারে ফোন করেছিলাম তখন কি যে ঘটবে সেটা জানতাম না। রাফিন আমার পাশে বসেছিল। পার্লারের মেয়ে জিজ্ঞেস করেছিল কি সার্ভিস নেব। আমি সাধারণ ফেসিয়াল বলতে যাচ্ছিলাম। হঠাৎ রাফিন ইশারা করে বলল ব্রাইডাল প্যাকেজ গু। আমি অবাক হয়ে তাকালাম। পার্লারের মেয়ে উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল ও বিয়ে আছে নাকি? কার বিয়ে? রাফিন ফোনটা নিয়ে নিল আমার হাত থেকে। বলল আমার মায়ের জন্য ফুল ব্রাইডাল ট্রিটমেন্ট চাই গু। আমি হাত নেড়ে মানা করলাম। কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিল আগামীকালের জন্য। ফোন কেটে আমার দিকে তাকিয়ে বলল মা তুমি ব্রাইডাল লুক নিয়ে যাবে গু। আমি বললাম আমি তো ব্রাইড না। আত্মীয়ের বিয়েতে যাচ্ছি মাত্র। রাফিন আমার কাছে এসে আমার হাত ধরে বলল মা তুমি আমার কাছে সবসময় একজন সুন্দর ব্রাইডের মতো। বাবা তোমাকে ভালোবেসে বিয়ে করেছে। তুমি আমার চোখে আজও সেই সুন্দর ব্রাইড। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। পার্লার থেকে কনফার্মেশন মেসেজ এসেছিল ততক্ষণে। সন্ধ্যায় ইমরান অফিস থেকে ফিরে এসে রাফিনের কাণ্ডের কথা শুনে হেসে ফেল। বলল ছেলেটা ঠিকই তো বলেছে। তুমি আমার কাছে আজও সেই সুন্দর ব্রাইড। আমি লজ্জা পেয়ে গেলাম। শায়মাও বলল মা তুমি ব্রাইডাল লুক নিলে কত সুন্দর লাগবে। পরিবারের সবাই আমাকে রাজি করাতে লাগল। পরের দিন সকালে পার্লারে গেলাম। অনেক দিন পর এত যত্ন নিচ্ছি নিজের
ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, ম্যানিকিউর, পেডিকিউর সব করালাম। পার্লারের মেয়েরা অনেক যত্ন করে আমার মেকআপ করল। আয়নায় দেখে নিজেকে চিনতে পারলাম না। মনে হচ্ছিল সত্যিই যেন একজন ব্রাইড। বাড়ি ফিরে এসে যখন পরিবারের সামনে দাঁড়ালাম, সবাই অবাক হয়ে গেল। ইমরান বলল, তুমি আজ আমার সেই প্রথম দেখা প্রেমিকাকে মনে করিয়ে দিচ্ছ। আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখলাম সবাই আমাকে দেখে অবাক হচ্ছে। আমার চেহারা এত সুন্দর লাগছিল যে অনেকেই জিজ্ঞেস করছিল কোনো পার্লার থেকে এত সুন্দর মেকআপ করিয়েছি। রাফিন আমার পাশে এসে কানে কানে বলল, মা দেখ তুমি কত সুন্দর লাগছ। বাবা তোমার দিকে একনাগাড়ে তাকিয়ে আছে। কি সত্যি? ইমরান বারবার আমার দিকে তাকাচ্ছিল আর হাসছিল। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ইমরান বলল, আজ তুমি আমাকে আমাদের বিয়ের দিনটার কথা মনে করিয়ে দিয়েছ। সেদিনও তুমি এত সুন্দর ছিলে। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছো? রাফিন বলল, বাবা ঠিকই বলেছে। আমি কত গর্বিত যে আমার মা এত সুন্দর। সায়মাও বলল, মা আমি বড় হয়ে তোমার মতো সুন্দর হতে চাই। বাড়ি পৌঁছে যখন মেকআপ তুলছিলাম, হঠাৎ ইমরান এসে আমার পেছনে দাঁড়াল। আয়নায় তার প্রতিফলন দেখতে পেলাম। বলল, তুমি জান, আজ আমার মনে হচ্ছিল আমি আবার তোমাকে বিয়ে। এক সপ্তাহ পর হঠাৎ ইমরান একদিন একটা বড় গোলাপের ফুলের তোড়া নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসল। বলল, রুমানা খান, আমি আবার তোমাকে প্রপোজ করছি। তুমি কি আমাকে আবার বিয়ে করবে? রাফিন আর সায়মা হাততালি দিতে লাগল। আমি লজ্জা পেয়ে বললাম, উঠ, বাচ্চারা দেখছে কি? সে বলল, উত্তর দাও আগে। আমি অগত্যা হেসে বললাম, হ্যাঁ গু। সবাই খুশি হয়ে উল্লাস করতে লাগল। ইমরান আমাকে জড়িয়ে ধরল। রাফিন বলল, এইবার আসল কাজ শুরু। আমি আমার বন্ধুদের ইনভাইট করব। সায়মা বলল, আমিও আমার ক্লাসমেটদের ডাকব। পরের দিন থেকে শুরু হল প্রস্তুতি। ইমরান বলল, আমরা একটা ছোট অনুষ্ঠান করব। শুধু আত্মীয় আর খুব কাছের বন্ধুদের ডাকব। আমি বললাম, শাড়ি কাপড়ের কি হবে? সে বলল, তুমি নতুন শাড়ি কিনবে। আমিও নতুন পাঞ্জাবি কিনব গু। রাফিন বলল, মা তুমি লাল শাড়ি পরবে ব্রাইডের মতো। আমি বললাম, আমার বয়সে লাল শাড়ি? সে বলল, বয়স কত? মাত্র 39। তুমি এখনও যুবতী। সায়মা বলল, হ্যাঁ মা, তুমি লাল শাড়ি পরলে খুব সুন্দর লাগবে গু। আমরা পরিবার নিয়ে শপিংয়ে গেলাম। ইমরান আমার জন্য একটা সুন্দর লাল বেনারসি শাড়ি কিনে দিল। নিজের জন্য কিনো সোনালি কাজের ক্রিম রঙের পাঞ্জাবি। রাফিনের জন্য নেভি ব্লু শার্ট আর প্যান্ট। সায়মার জন্য গোলাপি রঙের ফ্রক। বাড়ি ফিরে এসে দেখি আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই ফোন করেছে। তারা শুনেছে আমরা আবার বিয়ে করব। সবাই খুব খুশি। আমার মা বলল, মেয়ে, এত সুন্দর একটা কাজ তোমরা করছ। আমরা সবাই আসব। ইমরানের বাবা ফোনে বলল, বেটা তুমি খুব ভালো কাজ করেছ। বুকে আবার বিয়ে করার কথা ভেবেছ। আমরা আশীর্বাদ দিলাম। আমার শাশুড়ি বলল, রুমানা তুমি আমার কত প্রিয় বউ। তোমাদের এই বিয়ে হোক বলে আমি দোয়া করি। বিয়ের 3 দিন আগে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রাফিন এসে বলল, মা একটা কথা বলবো। আমি বললাম, বল। সে একটু ইতস্তত করে বলল, মা তুমি কি জান বাবা কেন হঠাৎ তোমাকে আবার বিয়ে করতে চাইছে? আমি অবাক হয়ে বললাম, মানে? তুমি কি বলতে চাইছ? রাফিন বলল, আসলে বাবার অফিসে একটা নতুন মেয়ে এসেছে। সে বাবাকে প্রপোজ করেছে। আমার হাত থেকে যে থালা ধরেছিলাম সেটা পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলছ? রাফিন বলল, মা ওই মেয়েটা বাবাকে বলেছে যে সে বাবাকে ভালোবাসে। বাবা তাকে বলেছে যে সে বিবাহিত। কিন্তু মেয়েটা বলেছে সে কিছু মনে করবে না। বাবা খুব টেনশনে ছিল। তাই সে আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে আবার বিয়ে করবে গু। আমার মাথা ঘুরতে লাগল। আমি চেয়ারে বসে পড়লাম। রাফিন আমার কাছে এসে বলল, মা তুমি টেনশন করো না। বাবা তোমাকে ছেড়ে যাবে না। সে শুধু প্রমাণ করতে চায় যে সে তোমাকে কত ভালোবাসে গি। আমি জিজ্ঞেস করলাম, তুমি এসব কিভাবে জানলে? রাফিন বলল, বাবা নিজেই আমাকে বলেছে। সে বলেছে যে সে শুধু তোমাকেই ভালোবাসে। অন্য কেউ আসলেও সে তোমাকেই বেছে নেবে গি। সন্ধ্যায় ইমরান অফিস থেকে ফিরে এল। আমি তার সাথে কথা বলতে চাইলাম। আমরা ঘরে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে সত্যি বলো, তুমি কেন আমাকে আবার বিয়ে করতে চাও? সে একটু চুপ থাকল। তারপর বলল, তুমি জেনে গেছ? আমি বললাম, হ্যাঁ। রাফিন বলেছে। সে আমার হাত ধরে বলল, রুমানা আমি তোমাকে ভালোবাসি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ওই মেয়েটা আমাকে প্রপোজ করেছে ঠিকই,
কিন্তু আমি তাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না গিয়ে। আমি বললাম, তাহলে এই আবার বিয়ের নাটক কেন? সে বলল, নাটক না। আমি সত্যিই তোমাকে আবার বিয়ে করতে চাই। আমি চাই সবাই জানুক যে আমি তোমাকে কত ভালোবাসি। আমি চাই আমাদের প্রেম আরও পাকা হোক। আমার চোখে জল এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, তুমি কত ভালো। তুমি অন্য কারোর দিকে তাকাওনি। সে বলল, আমি তাকাবো কেন? আমার কাছে তুমিই সবচেয়ে সুন্দর গু। বিয়ের দিন এসে গেল। সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেল। আত্মীয়রা আসতে শুরু করল। পার্লার থেকে লোক এসেছে আমার মেকআপের জন্য। লাল বেনারসি শাড়ি পরে সোনার গহনা দিয়ে সাজল আমাকে। আয়নায় দেখে মনে হচ্ছিল সত্যিই যেন একজন নতুন বধূ। ইমরানও তৈরি হয়েছে। সোনালি পাঞ্জাবি পরে দেখতে কত হ্যান্ডসাম লাগছিল। রাফিন আর শায়মাও তৈরি হয়ে গেছে। দুজনেই খুব খুশি। আমাদের বাড়ির ড্রয়িং রুমে মণ্ডপ সাজানো হয়েছে। ফুলের সাজসজ্জা করা হয়েছে। আত্মীয়রা সবাই এসেছে। আমার বন্ধুরাও এসেছে। ইমরানের বন্ধুরাও এসেছে। পুরোহিত এসে মন্ত্র পড়তে শুরু করল। আমরা দুজন পবিত্র অগ্নির সামনে বসলাম। 15 বছর আগে যেমন করে বিয়ে করেছিলাম, আজও তেমনি করে আবার বিয়ে করলাম। সপ্তপদী গ্রহণ করলাম। সিঁদুর দান করল ইমরান। মঙ্গলসূত্র পরিয়ে দিল। সবাই উল্লাসে ফেটে পড়ল। ফটোগ্রাফার ছবি তুলতে লাগল। আমার মা কাঁদছিল খুশিতে। আমার শাশুড়িও খুশির চোটে কাঁদছিল। রাফিন আর শায়মা হাততালি দিচ্ছিল। বিয়ের পর আমরা সবাই মিলে খাবার খেলাম। আত্মীয়রা আশীর্বাদ করল। সবাই বলল যে এমন সুন্দর একটা বিয়ে তারা আগে দেখেনি। একই দম্পতি 15 বছর পর আবার বিয়ে করছে। রাতে সবাই চলে গেল। আমরা 4 জন পরিবার একা হলাম। ইমরান আমার কাছে এসে বলল, আজ থেকে আমরা আবার নতুন জীবন শুরু করব। আমি বললাম, আমাদের তো আগেই সুখের সংসার ছিল। সে বলল, ছিল, কিন্তু এখন আরও সুখের হবে গু। রাফিন বলল, মা বাবা, তোমরা আমাদের অনুপ্রেরণা। আমি বড় হয়ে এমনি একজনকে বিয়ে করব যাকে আবার বিয়ে করতে ইচ্ছে করে। কি শায়মা বলল, আমিও এমন একজনকে বিয়ে করব গু। পরের দিন আমরা কাশ্মীরে হানিমুনে গেলাম। 15 বছর পর আবার হানিমুন। কি অদ্ভুত লাগছিল। কাশ্মীরের সুন্দর পরিবেশে আমরা দুজন আবার প্রেমিক প্রেমিকার মতো সময় কাটালাম। ইমরান প্রতিদিন আমার জন্য ফুল নিয়ে আসত। আমাকে নিয়ে ঘুরতে যেত। 1 সপ্তাহ পর আমরা বাড়ি ফিরে এলাম। রাফিন আর শায়মা আমাদের জন্য অপেক্ষা করছিল। তারা জিজ্ঞেস করল কেমন কাটল। আমরা বললাম খুব ভালো কেটেছে। এভাবে আমাদের নতুন বিবাহিত জীবন শুরু হল। ইমরান আরও যত্নশীল হয়ে উঠল। প্রতিদিন অফিস থেকে ফিরে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসত। আমিও তার জন্য বিশেষ রান্না করতাম। কিছুদিন পর ইমরানের অফিসের সেই মেয়েটার খোঁজ নিলাম।